নেটো জোটটাকে নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর অনেক রাগ, অনেক গোসা এবং তিনি বলছেন যে আমরা আর এই দায়িত্ব নিতে রাজি নই। আমরা চাই না দিনের পর দিন ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষার দায়িত্ব আমরা নেব, তাদের আর্থিক দায়িত্ব আমরা নেব। এই সব কারণে তিনি সরে আসতে চাইছেন। কিন্তু কেন? মাননীয় প্রেসিডেন্ট উনি হলেন ট্রানজ্যাকশনাল। যে উনি মানে এটা আমি দেব, তুমি গিভ এন্ড টেক, কতটা আমাকে গিভ দিবে। এন্ড টেক। মানে ট্রানজ্যাক্ট হুম, এর উপরে হুম, মানে উনি যেহেতু একজন ব্যবসায়ী, হুম, হুম, ব্যবসায়ী বলে ওই ট্রানজ্যাকশনটাই তার মাথার ভিতরে রয়েছে। নেটোর এমন অনেক দেশ ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে যারা 2% ও করতো না, খরচ করতো না হুম। তাদের ডিফেন্সে। এবং তাদের পুরো ডিফেন্সটার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ারের ঘাড়ে ছিল। এখন প্রেসিডেন্ট যে কথাগুলো বলছেন দায়িত্ব নেওয়ার পর থেকে দ্বিতীয় মেয়াদে, যে আমরা তোমাদের প্রতিরক্ষা ব্যয় তোমরা 5% করবা, আমরা ইউরোপ থেকে সৈন্য তুলে নিয়ে আসবো, আমরা নেটোতে থাকবো কিনা সেটি দ্বিতীয়বার ভাববো, তৃতীয়বার ভাববো, দরকার হলে চতুর্থবার ভাববো। এই কথাগুলোকে ইউরোপের নেতারা কতটা পাত্তা দিচ্ছেন, কতটা ভীত হচ্ছেন, কতটা আসলেই এটি নেতিবাচক একটি প্রভাব পড়বে যদি কোনো কারণে আমেরিকা স্ট্রং কোনো পজিশন নেয় নেটোর ব্যাপারে? এই যে নেটোর থেকে নেটোকে টাকা দিতে চাচ্ছেন, এটা একটা ট্রানজাকশনাল দিক আছে, কিন্তু আরেকটা বড় একটা পলিসি রিলেটেড দিকও আছে, যেখানে আমরা বা আমেরিকা সফট পাওয়ারের এই জিনিসে আর বিশ্বাসী না। অনেকখানি আপনার মিলিটারি পাওয়ার এবং শুধু সেটাই দেখতে পায়। ওয়েস্ট এশিয়াতে এমন একটা মানে পাওয়ারের পরিবর্তনের একটা জায়গা দেখছি। এই সময় নেটো থেকে চলে আসা আমেরিকার জন্য আসলে আমেরিকার জন্য অনেক বিপজ্জনক। সেটা হবে না। ন্যাটো সম্মেলন, এই সম্মেলন অর্থাৎ ন্যাটো জোটটাকে নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর অনেক রাগ, অনেক গোসা এবং তিনি বলছেন যে আমরা আর এই দায়িত্ব নিতে রাজি নই। আমরা চাই না দিনের পর দিন ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষার দায়িত্ব আমরা নেব, তাদের আর্থিক দায়িত্ব আমরা নেব। এই সব কারণে তিনি সরে আসতে চাইছেন। কিন্তু কেন? আপনার কাছে যে প্রশ্নটি সেটি হলো, এর মাধ্যমে আমেরিকা তার কোন স্বার্থটা হাসিল করতে চায়? আমি আপনার এই অনুষ্ঠানে এই টিভিএন 24 এর অনেক অনুষ্ঠানেই আমি বলেছি যে আমাদের বর্তমানের প্রেসিডেন্ট, মাননীয় প্রেসিডেন্ট উনি হলেন ট্রানজ্যাকশনাল। যে উনি মানে এটা আমি দেব, তুমি গিভ এন্ড টেক, কতটা আমাকে গিভ এন্ড দিবে। টেক। মানে ট্রানজ্যাক্ট হুম, এর উপরে হুম, মানে উনি যেহেতু একজন ব্যবসায়ী, হুম, হুম, ব্যবসায়ী বলে ওই ট্রানজ্যাকশনটাই তার মাথার ভিতরে রয়েছে। আচ্ছা, কিন্তু উনি ট্রানজ্যাকশন যে চাচ্ছেন, হ্যাঁ? কিংবা তার পলিসিগুলো সব ট্রানজ্যাকশন ভিত্তিক। তার সঙ্গে কিন্তু আমি আরেকটা জিনিস মানে এড করতে চাই এই ক্ষেত্রে, নেটোর ক্ষেত্রে। যে নেটোর এমন অনেক দেশ ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে যারা 2% ও করতো না, খরচ করতো না হুম। তাদের ডিফেন্সে। এবং তাদের পুরো ডিফেন্সটার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ারের ঘাড়ে ছিল। হ্যাঁ, I am a ট্যাক্স পেয়ার, যুক্তরাষ্ট্রের আমি ট্যাক্স পেয়ার এবং আমাদের ট্যাক্সের টাকার উপরে একটা বিরাট প্রেশার ছিল। এবং ইউরোপের দেশগুলো কিন্তু মানে বেশ কতগুলো দেশ ইউরোপিয়ান ইউনিয়নের আ এবং আমি ইউরোপিয়ান ইউনিয়ন বাদ দিয়ে আমি নেটো বলব। নেটোর যে সদস্যরা তাদের মধ্যে কিন্তু আ আর্থিক দিক থেকে কতগুলো দেশ আছে দারুণ হুম, আ হুম। মানে আরকি ভালো। এমনকি একসময় আজ থেকে বেশ কয়েক বছর আগে পার ক্যাপিটা ইনকামে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের কম্পারেবল, আবার কোন দেশ আমাদের পার ক্যাপিটা ইনকামের চেয়ে একটু বেশিও ছিল একসময়। যাই হোক, এই ধনী দেশগুলো, আমি ওদেরকে বলব ধনী দেশগুলো, তারা কিন্তু ডিফেন্সে কোনো খরচই করত না। এখন অন দ্যা আদার হ্যান্ড তারা তাদের ডিফেন্সের উপরে যুক্তরাষ্ট্রের ঘাড়ে সব চাপিয়ে দিয়েছিল। আমার মনে হয় যেন এটার পরিবর্তনটা দরকার। কারণ আ যার ব্যাপারটা, ইউরোপের যে দেশের যদি সে মনে করে তার সিকিউরিটির সমস্যা রয়েছে, তাহলে এটা তারই দায়িত্ব, ওকে। তারই আমি জনগণের দায়িত্ব। ডক্টর মোস্তফা স্যার একটু আপনাকে থামাই। সেটি হলো যে আমি আপনার সাথে একমত যে এটির পরিবর্তন দরকার। কিন্তু আমাদের পুরনো যে নায়করা ছিলেন, রাষ্ট্রনেতারা ছিলেন, তারা এটা কেন মেনে নিয়েছিলেন? ইউরোপের দেশগুলোর তো টাকার অভাব নেই, অর্থের অভাব নেই। তাহলে কেন তাদের আর্থিক দায়টা আমেরিকা নিজের গায়ে তুলে নিয়েছিল? এটা কি ফুটানি মারার জন্য, না অন্য কোনো বিষয় আছে যে একটা মুরুব্বি থাকতে আমি যদি মুরুব্বির দায়িত্ব পালন করতে হয় তাহলে তো অনেকভাবে সহযোগিতা করতে হবে। কেন আসলে করেছিল? বিষয়টি কি ছিল? আপনি ঠিকই ধরেছেন। আপনি যে শব্দটা উচ্চারণ করেছেন, দুটো ব্যাপারই আছে। আ এটা মানে মানে ইসের নেতা আমি, I am the leader, হ্যাঁ?
সেটারও একটা ব্যাপার আছে, আর ফুটানিও আছে, দুটোই আছে। এই কোনটা কত পার্সেন্ট আমি আপনার এই প্রোগ্রামে আমি বলতে পারবো না। হুম হুম। আহ, মানে এর কোনো ডেটা আমি পাই, মানে অন্য কিন্তু কোনো এই বিষয় ছিল দুটোই। না, আপনি মনে করছেন হ্যাঁ, অন্য কোনো বিষয় নয়? হ্যাঁ, কোনটা? মানে দায়বদ্ধতা কিংবা দায়িত্বের কোনো বিষয় নয়, মানে তারা না, এমনি নিয়েছিল? দায়বদ্ধতা ছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দেশগুলোকে মার্শাল প্ল্যানের আন্ডারে যুক্তরাষ্ট্র কিন্তু দারুণ হেল্প করেছে। আমি সেলফ রেসপন্সিবিলিটিতে বিশ্বাস করি, ঠিক আছে। সেলফ রেসপন্সিবল, এবং ওরা আমাদের ঘাড়ে সব চাপিয়ে দিয়ে তা আমাদের আগের নেতা যা আপনি বললেন যে তারা কেন এটাকে করেনি, হুম বলেনি। আমার মনে হয় হয়তো ইনডাইরেক্টলি বলেছে, কিন্তু এরকম প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের মতো কেউই আমরা আগে কারো কাছ থেকে শুনিনি। হুম। আহ, আমার যেন মনে হয় যেন আহ, মানে আমাদের যে অ্যাফ্লুয়েন্সটা তখন হয়তো আরো অনেক বেশি ছিল, হু নোজ, আমার কাছে ওই ডেটা নেই। আহ, কিন্তু মানে পার ক্যাপিটা মানে অ্যাফ্লুয়েন্স যেটা আমাদের, তো মোটামুটি আমরা মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে আমরাই পৃথিবীর সবচেয়ে ডমিনেটিং কান্ট্রি। হুম। কাজে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ইউরোপকে করা হতো, ডিফেন্ড করা হতো। আমার যেন মনে হয় যে সময় এসেছে, এবং এই ক্ষেত্রে আমি ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট সমালোচনা করি, কিন্তু এই ক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে যে উনি এদেরকে প্রেসার দিচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বিশ্বাস করি যে উনি নেটোকে ভাঙবেন না উনি, কারণ ভাঙবেন না। তাহলে তার উপরে সবচেয়ে বেশি বদনাম পড়বে। ওকে। আহ, একটা দারুণ মানে এই যে মানে ট্রান্স আটলান্টিক জোটটা, এটা এটা দীর্ঘজীবী হোক, এটার প্রয়োজন রয়েছে। কিন্তু আমি মনে করি যে ওনার প্রেসারের মাধ্যমে এখন ইউরোপের যে ধনী দেশগুলো তারা 5% রাজি হয়েছে। হুম হুম। কাজে এটা একটা আমি মনে করি যে একটা বিরাট বিজয়। আমাদের প্রেসিডেন্টের এই আচরণ, যে ধরনের আচরণগুলো তিনি করেন সেটিকে ট্রানজেকশনাল বলেন, যে ধরনের আচরণই বলুন না কেন, ইউরোপের লিডাররা মোটামুটি একটা ধারণা কিন্তু পেয়ে গেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পছন্দ করেন কি অপছন্দ করেন, তারা সেই অনুযায়ী রিয়েক্ট করেন, সেই অনুযায়ী সহজ বাংলায় তেল দিয়ে থাকেন তাকে। কিন্তু এখন প্রেসিডেন্ট যে কথাগুলো বলছেন দায়িত্ব নেওয়ার পর থেকে দ্বিতীয় মেয়াদে, যে আমরা তোমাদের প্রতিরক্ষা ব্যয় তোমরা 5% করবা, আমরা ইউরোপ থেকে সৈন্য তুলে নিয়ে আসবো, আমরা নেটোতে থাকবো কিনা সেটি দ্বিতীয়বার ভাববো, তৃতীয়বার ভাববো, দরকার হলে চতুর্থবার ভাববো, এই কথাগুলোকে ইউরোপের নেতারা কতটা পাত্তা দিচ্ছেন, কতটা ভীত হচ্ছেন, কতটা আসলেই এটি নেতিবাচক একটি প্রভাব পড়বে যদি কোনো কারণে আমেরিকা স্ট্রং কোনো পজিশন নেয় নেটোর ব্যাপারে? নেটোতে আমেরিকা আপনার সবচেয়ে বেশি অর্থায়ন করে এসছে, কারণ নেটোটাও একটা সফট পাওয়ারের টুলের মতো ছিল। আমেরিকা জানতো তারা যে সমস্ত পলিসি তারা যেটাতে আপনার প্রভাবিত করতে চাবে, নেটোর কারো ক্ষমতা নাই যে সেটার বিরুদ্ধে কোনো কথা বলবে, কারণ সবচেয়ে বেশি ফান্ডিং আসছে আমেরিকা থেকে। কিন্তু এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এটা অল্প একটু শুরু হয়েছিল প্রেসিডেন্ট বুশের আমল থেকে, কিন্তু এই ট্রাম্পের আমলে আমরা এটার একদম একটা ট্যানজিবল রূপ দেখতে পাচ্ছি, যেখানে আমেরিকা তার সফট পাওয়ার ব্যবহার যেটা করতো এবং অনেক আমলে এই সফট পাওয়ারটাই মূল টুল হিসেবে ব্যবহার করতো, সেটা থেকে সরে আসছে। কাজে এই অর্থে আপনি যদি দেখেন, এই যে নেটোকে টাকা দিতে চাচ্ছেন, এটা একটা ট্রানজাকশনাল দিক আছে, কিন্তু আরেকটা বড় একটা পলিসি রিলেটেড দিকও আছে, যেখানে আমরা বা আমেরিকা সফট পাওয়ারের এই জিনিসে আর বিশ্বাসী না, অনেকখানি আপনার মিলিটারি পাওয়ার এবং শুধু সেটাই দেখতে পায়। তো এখানে আমি অবশ্য ডক্টর সারওয়ারের সাথে একমত যে নেটোর যা কিছু হুমকি যাই কিছু দিক না কেন, শেষ পর্যন্ত এখান থেকে সরে আসবে না। কারণ আমেরিকা যদি সরে আসে, নেটো তাহলে মোটামুটি ভেঙেই গেল। হ্যাঁ, এক নম্বর কথা, ইউরোপের তাহলে আপনার ইউরোপ এবং রাশিয়ার মধ্যে একটা সাংঘাতিক একটা বড় একটা কনফ্লিক্টের জায়গা তৈরি হয়ে যাবে, কারণ তখন দেশগুলো তো আর একসাথে এভাবে করে একত্রীভূত হবে না। দুই নম্বর কথা, আমরা এখন ওয়েস্ট এশিয়াতে এমন একটা মানে পাওয়ারের পরিবর্তনের একটা জায়গা দেখছি, এই সময় নেটো থেকে চলে আসা আমেরিকার জন্য আসলে আমেরিকার জন্য অনেক বিপজ্জনক। সেটা হবে না, কিন্তু যে চাপটা দিচ্ছে টাকার জন্য সেটা হয়তো সফল হবে। কিন্তু যেটা আমেরিকা অনেকখানি আপনার সাকসেসফুল হয়েছিল বিভিন্ন জায়গাতে তার সফট পাওয়ারটা ব্যবহার করে, সেই সফট পাওয়ার কিন্তু আর আমেরিকা ব্যবহার করে না। এবং এটা অনেক দিক থেকে অনেক দুঃখজনক, যদিও সবসময় সফট পাওয়ার ব্যবহার করে যে খুবই আপনার বেনিফিশিয়াল কাজ করেছে তা না, তারপরও মানে মিলিটারি পাওয়ারের থেকে সফট পাওয়ার ব্যবহার করাটা, এটা সব মানে ডিপ্লোমেসি এই ধরনের জিনিসের আমার কাছে মনে হয় এই টুল হিসেবে এগুলো অনেক বেশি কাম্য।
কিন্তু এখন কিন্তু আমেরিকা সেটা করবে না, কিন্তু শেষ পর্যন্ত নেটো থেকে চলে আসবে না, কারণ নেটো এই মুহূর্তে ওয়েস্ট এশিয়াতে একটা অনেক বড় একটা পাওয়ার ইমব্যালেন্স চলছে। তার মধ্যে আমরা দেখছি এই, আপনি এরপরে নিশ্চয়ই এই প্রসঙ্গগুলো আসবে, যে টার্কি অনেক ক্ষমতাশালী হচ্ছে। তো এই সময় নেটো থেকে নেটো ভেঙে পড়া মানে অনেক ধরনের অস্থিতিশীলতা, সেটা হবে না। কিন্তু আমেরিকা যে চাপটা দিচ্ছে ইউরোপকে, হ্যাঁ, সেই চাপটা ইউরোপের জন্য কিন্তু ওইটা ওইটা বহন করা, হয়তো টাকা 5% এটা সহজ। জিডিপির হয়তো হ্যাঁ। আপনার মিলিটারি খরচ করলো, কিন্তু ওদের অন্য অনেক চাপ আছে, যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এটাই সবচেয়ে বড় চাপ। তো এই সমস্ত দিক থেকে মানে ইউরোপ একদম একটা কোণঠাসা অবস্থায় আছে। ওকে, তাহলে মানে ইউরোপ কি মানবে, মানে ভীত হচ্ছে, আতঙ্কিত হচ্ছে, নাকি এটিকে তারা মনে করছে সাময়িক, এই প্রেসিডেন্ট চলে গেলেই এটি সমস্যার সমাধান হয়ে যাবে? সেটা হয়তো, কিন্তু প্রেসিডেন্ট চলে যাওয়ার আগেও তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে টার্কির সাথে যে জিনিসটা হচ্ছে, হ্যাঁ, যে F-35, এটা তো অনেক বড় আমেরিকার পলিসির পরিবর্তন। এবং এটা যখন একবার হয়ে যাবে, যে এবং F-35 এর আগেও যে কতগুলো ইঞ্জিন যেগুলো দেওয়া হবে, টার্কি কিনবে, সে একবার ওই ইঞ্জিন কিনলে তখন ওই টেকনোলজি ইউজ করে, যেটা আপনার ইসরায়েলের জন্য এক্সক্লুসিভ ছিল, ওইটা আর এক্সক্লুসিভ থাকবে না। এরকম ট্রাম্প যাওয়ার আগেও এখনো তো 2.5 বছরের মতো আছে, জি। অনেক কিছু চেঞ্জ হতে পারে। তাহলে তো এই ইউরোপ, 2.5 হ্যাঁ, বছরের বিষয়ে আপনার কাছে একটা বিষয় জানি, সেটি হলো যে প্রেসিডেন্ট তো ইঙ্গিত দিচ্ছেন বারবারই যে একভাবে না হয় অন্যভাবে গ্রিনল্যান্ড আমাদের লাগবেই। আমরা ধরে নিচ্ছি যে নেটোর ইউরোপিয়ান দেশগুলো নিজেদের স্বার্থেই আমেরিকার প্রেসিডেন্ট যা বলছেন চুপচাপ হজম করে নেবেন, কিন্তু কোনো একটা ভাবে যদি আমরা গ্রিনল্যান্ড দখল করে বসি, তখনও কি ইউরোপের দেশগুলো সেটি হজম করে নেবেন, নাকি সেটি হতে পারে নেটো ভাঙার সবচেয়ে বড় কারণ? আমার কাছে মনে হয় না, যদি ইরানে আক্রমণটা না করতো তাহলে হয়তো গ্রিনল্যান্ডে কি করতো আমি জানি না, হুম, কিন্তু এখন গ্রিনল্যান্ড এভাবে করে আক্রমণ করা এটা সম্ভব না আর। হুম। হ্যাঁ, এবং আমেরিকা এমন একটা এই ইরানের সাথে যুদ্ধে আমি বলবো পরাজিত হয়ে এমন একটা অবস্থানে আছে। আমরা এতদিনে যদি ইরান যুদ্ধের ফলাফল যদি ভিন্ন হতো, তাহলে এতদিনে আমরা দেখতাম কিউবায় কোনো একটা অভিযান চলেছে। গ্রিনল্যান্ডে ঠিক কিভাবে করতো, কিউবার মতো করে করতো না, কিন্তু কোনো না কোনো কিছু হতো। কিন্তু এখন যেটা করবে, ইউরোপ যেটা করতে চাইবে, যে এই 2.5 বছর কোন রকমে ট্রাম্পের সাথে কথাবার্তা বলেই যাতে এই গ্রিনল্যান্ডের জিনিসটাকে অ্যাভয়েড করা যায়।